আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বুটিক মানি কস্টলি বা বুটিক মানি এক্সপেন্সিভ নয়। নমস্কার, শুভ সন্ধ্যা। মেয়েরা একসময় শুধুই ঘরের লক্ষ্মী ছিল, সংসার সামলানো আর রান্না বান্না এই ছিল তাদের জগৎ। তবে তারা বদলেছে, স্বপ্ন দেখছে, সমাজের পুরনো ছাঁচ ভেঙে এগিয়ে চলেছে। তাদের গুণেই পাল্টাচ্ছে সমাজ, বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি। আজ এমনই চারজন দিদির গল্প শুনব, যারা প্রকৃত অর্থে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তুমি দিদা মার গুণ পেয়েছো? আমি বেশিরভাগ গুণটা পাইনি, বেশি পেয়েছে মা, কিন্তু আইডিয়াটা আমার থাকে। ওকে, মা কি করেন? মা হাউসওয়াইফ, কিন্তু মায়ের হাতের সেলাই ভীষণ ভালো, ভীষণ ভালো। কিভাবে শুরু হলো এই ব্যবসা তোমার? শুরু হলো একদিন কলেজের একটা রিউনিয়ন ছিল আমাদের, তো তখন সচরাচর যেটা হয় যে মায়ের শাড়ি পরেই আমরা যাই। তখন এত নিজের শাড়ি বা এত ফ্যাশন সম্বন্ধে ওয়াকিবহল তখনও হয়ে উঠিনি আর কি। তো একদিন হঠাৎ করে ওয়ার্ড্রপ থেকে মায়ের একটা পুরনো শাড়ি বার করলাম। তখন মনে হলো যে এটা তো অনেকদিন পরেছি, কিরকম একটা একঘেয়ে লাগছে। তো তখন মানে মাথায় অলওয়েজ কিছু না কিছু ঘুরতেই থাকতো। তো হঠাৎ তার মধ্যে একটা ছোট্ট প্যাচ ওয়ার্ক বা একটা লেস ওয়ার্ক কিছু একটা দিলাম। তো সেটা যখন মাকে বললাম, মা এটা একটু করে দেবে, একটু অন্য রকম কিছু লাগবে। তখন মা বললো হ্যাঁ কর, বলে মা করে দিল। তো সেটা পরে যখন আমি কলেজে গেছিলাম, আমি ভীষণ ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম ম্যামেদের কাছ থেকে, ফ্রেন্ডসদের কাছ থেকে। তো তখন থেকে আমার মাথায় এটা শুরু হয় যে এটা নিয়ে যদি আমি কিছু একটা করি, কারণ যখন জিনিসটা লোক ভালো বলছে বা লোকের কাছে ভালোভাবে যাচ্ছে, লোক পছন্দ করছে, ওয়াই নট। তাহলে এটা যদি আমি শুরু করি, এটা নিয়ে আমি কেরিয়ারও করতে পারি। তারপর আস্তে আস্তে এটা শুরু করা 16-17 থেকে আমার মানে ব্যবসাটা মানে এস্টাবলিশড হয় আর কি। তারপর এখন অনলাইনে বিভিন্ন গ্রুপের সাথে লাইভ করি, এক্সিবিশন করি, আমার পেজ আছে, প্রোফাইল আছে। আর মোটামুটি ইন্ডিয়াতে তো পার্সেল হয় বেসিক্যালি, যেহেতু অনলাইন, বাইরেও সব জায়গায় যায়। তো তুমি মোটামুটি সব ধরনের শাড়ি রাখো? হ্যাঁ, যে শাড়িগুলো সাধারণত মানুষ বলে ভাবে যে এটা তো একটা নর্মাল, তো সেটাতে একটা কিছু নতুন করাই আমার কাজ। আর বুটিক মানে কিছু মানুষ খুব ভয় পেয়ে যায় যে ওরে বাবারে বুটিক ভীষণ এক্সপেন্সিভ হবে, আমি ঢুকবোই না, আমি দেখবোই না, তো আমি একটা সাধারণ শাড়ি পরি। তো আমার কাজ এটাই যে মানুষকে এইটুকুনি মেসেজ তাদের কাছে দেওয়া যে বুটিক মানি কস্টলি বা বুটিক মানি এক্সপেন্সিভ নয়। আমরা সাধারণ মানুষেরাও বুটিকের শাড়ি পরতে পারি। তো জিনিসটা জেনুইন হতে হবে, কাজটা স্বচ্ছ হতে হবে, পরিশ্রম করলেই সব জিনিস পাওয়া যায়। যে কোনো মেয়ে একটা কাজ করতে গেলে তো পরিবারের সাপোর্টের ভীষণ পরিবার প্রয়োজন। অবভিয়াসলি, শুধু হাজবেন্ড নয়, ইভেন আমার শ্বশুর বাড়িও 12 বছর কমপ্লিট হবে ডিসেম্বর এলে, আমাকে না কোনোদিনও কোনো জিনিসে বলেনি। সো আই এম ভেরি মাচ ব্লেসড যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি। আর তার থেকেও বড় কথা, যার নাম না নিলে নয়, আমার 8 বছরের একটা মেয়ে আছে, ও এত শান্ত, এত লক্ষ্মী, ও সম পরিমাণ আমাকে সাপোর্ট করে। অল দ্য বেস্ট সৌমি, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। থ্যাংক ইউ সো মাচ দিদি। রিমি, বেকারির বিজনেস তোমার? হ্যাঁ দিদি, কিভাবে শুরু হলো? শুরু করেছি 2019। আগে আমি জব করতাম 9 বছর, তারপর ব্যাঙ্গালোরে জব করতাম, ব্যাংকিং সেক্টরে ছিলাম। তারপরে বাড়িতে মানে কলকাতায় চলে এসেছি। কেন চলে এলে? হ্যাঁ, কলকাতায় জবে মানে সুইচ করেই চলে এসেছি। ওকে। তারপরে এখানে চাকরি করতে করতে চাকরি আমার কাছে খুবই একঘেয়ে লাগতো, হাতের কাজটা বেশি পছন্দ করি। তারপর ভাবলাম বেকিং শিখবো, সার্টিফাইড কোর্স করেছিলাম প্রথমে শুরুতে, কিন্তু বিজনেস করবো কোনোদিনও ভাবিনি। কেক বানিয়ে পোস্ট করেছিলাম ফেসবুকে, তখন আমার স্কুলের বন্ধু একজন দেখে একটা পেস্ট্রি অর্ডার করেছিল। তারপর দেওয়ার পরে যে রিভিউটা পেয়েছিলাম, তারপর থেকে মানে এমন শুরু হয়েছে, আমাকে 6 মাস পর মানে চাকরিও আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে ওটাই কন্টিনিউ। তারপরে কোভিড এলো, কোভিডের সময় আমি আর বাবাই ডেলিভারি করতাম। আমাদের অল ওভার কলকাতা হাওড়াতেই ডেলিভারি হয়। তোমার কেকের স্পেশালিটি কি, বা তুমি কি সব রকম সব রকমই বানাই, আমার সব এগলেস হয়, তারপর ঠাকুরের কেকও হয়। আচ্ছা। আর সুগার ফ্রি থাকে, ওটসেরও থাকে, গ্লুটেন ফ্রি কেকও হয়, সমস্ত মানে ভ্যারাইটি। মেনলি আমি যেটা করি ধরনের হয়ে গেছে, হ্যাঁ মেনলি যেটা করি কাস্টমাইজ কেক। আচ্ছা। হ্যাঁ, কারণ দোকানে তো আমাদের নর্মাল পাওয়াই যায়। এক্স্যাক্ট। হ্যাঁ, একদম কাস্টমাইজ কেক, যেমন থিম বলবেন সেরকমই বানিয়ে দেওয়া হয়। খুব ভালো। তো লাস্ট 6 বছরে ধরে তুমি একদম এস্টাবলিশড। বাট তোমার হেল্পিং হ্যান্ড কি? কেকে তো করতে তো প্রচুর ঝামেলা। আগে তো সব আমি একাই করতাম, এখন আমার স্টুডেন্টরা কাজ করে, আমি শেখাইও। আচ্ছা। হ্যাঁ, তো আমার অনেক স্টুডেন্ট আছে, তারাও বিজনেস করছে। ইনফ্যাক্ট আমার কিছু স্টুডেন্ট আছে যারা আমার হেল্পার হিসাবে কাজ করে, ডেলিভারি পার্সনও রেখেছি এখন। তবে তোমার তো বাড়ির সেটআপও নিশ্চয়ই প্রচুর। হ্যাঁ, ওয়ার্কশপ করেছি আলাদা করে, আগে একটা ঘরে করতাম। জিনিস এত বেড়ে যাচ্ছে দিন দিন, তারপরে পুরো আমার সরঞ্জাম তো প্রচুর লাগে। প্রচুর আছে, প্লাস ওভেনও বড় হতে হবে। ওভেন 4টে ফ্রিজ আছে, 4টে ওভেন আছে, কারণ পার ডে মোটামুটি 10টা-15টা করে কেক বানাতে হয়। তো প্রচুর পরিশ্রম করতে হয়। মানে কেক বানানোর একটা টাইম, তারপরে আবার মডেল বানাতে আলাদা টাইম। অন্তরা মণিপুরি ডান্সার। হ্যাঁ দিদি। মায়ের হাত ধরে আজ এই ডান্স শেখা। হ্যাঁ,
শুরু হলো কিভাবে ছোটবেলাটা? ছোটবেলা থেকে আমি মিউজিক চললেই আমি হাত পা নাড়তাম, তো সেটা দেখে মা বাবার সবারই মনে হয়েছিল যে না একে নাচের স্কুলে ভর্তি করা উচিত। তো 3 বছর বয়স থেকে আমি নাচ শেখা শুরু করি। তার সঙ্গে সঙ্গে পড়াশোনাও। আগে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি সংস্কৃতে, কিন্তু আমার ইচ্ছা ছিল নাচ নিয়েই পড়া। আফটার গ্র্যাজুয়েশন আমি আবার বিশ্বভারতীতে ভর্তি হই নাচ নিয়ে। তো সেটা করতে করতে আমি আমাদের ওখানে একটা ইউনিভার্সিটিতে আমি জয়েন করি নৃত্য শিক্ষক হিসাবে। তো তারপর সেটা 2 বছর কন্টিনিউ করার পর আমি চেন্নাই যাই। চেন্নাইও আমি ওখানে একটা ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলাম। তো তারপর শান্তিনিকেতন আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে, মানে আমার সঙ্গে শান্তিনিকেতনের একটা মনে হয় আত্মার সম্পর্ক। তো সেটা ছেড়ে আমি বেশি দিন থাকতে পারিনি চেন্নাইয়ে। তো তারপর আবার আমার ফিরে আসা শান্তিনিকেতনে। আমি আবার একটা প্রাইভেট স্কুলের সঙ্গে যুক্ত হই, তার সঙ্গে সঙ্গে নিজের একটা গ্রুপও খুলি, শুরু করি। এখন এইভাবেই চলছে। আমি এখন নেটের প্রিপারেশনও নিচ্ছি, পিএইচডির জন্য চেষ্টা করছি। তো পরিবারে কে কে আছেন অন্তরা? মা, বাবা, দাদা আর আমার হাজবেন্ড, দেওর, শ্বশুর শাশুড়ি। তো তোমার বিয়ের পরে তোমার শ্বশুরবাড়ির সাপোর্ট পেয়েছো তুমি খুব ভালো রকম? প্রথমে একটু মানে অসুবিধা হলেও তারপর সব দিকটা ম্যানেজ করার জন্য আর কোনো অসুবিধা সেরকমভাবে হয়নি। আর বিশেষ করে আমার মা যদি পাশে না থাকতো তাহলে হয়তো এই কোনো কিছুটাই সম্ভব হতো না। ঈশিতা, এবার তোমার সাথে কথা বলি। সিএ পড়ছো? হ্যাঁ ইচ্ছা ছিল সিএ হওয়ার? হ্যাঁ, আমাকে ছোটবেলা থেকে আমার বাবাই আমাকে বলেছিল, বাবার হওয়ার স্বপ্ন ছিল সিএ, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম বাবার সময় অনেকটা ছিল। আর সেই সময় বাবাকে সংসারের হালটাও ধরতে হয়, সেই সময় তিনি সময়টা দিয়ে উঠতে পারেননি। সে কারণে বাবা আমার উপর দিয়েই নিজের স্বপ্নটা পূরণ করতে ইচ্ছুক। তার মানে তুমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিলে? হ্যাঁ, টপও করেছি। ছোটবেলা থেকেই প্যাশন ড্রয়িং? হ্যাঁ একদম, ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি স্কুল টাইমে আমি অনেক কিছুই করেছি। ডান্স জানতাম না, ট্রেন করে ওটাও করে নিয়েছিলাম। সাথে গানটা শিখেছিলাম একটা টাইমে অল্প, সুইমিংও করে নিয়েছি। তারপর আঁকাটা একদম ছোটবেলা থেকে নিয়ে এখনো অবধি চলছে, আঁকা আর পড়াশোনা। সিএ তো ছিল বাবার ইচ্ছে, আঁকাটা কিভাবে হলো? আঁকাটা আমার মায়ের, আমার মাও এরকম পোর্ট্রেটসই করতো। সো আমি এদিকে মায়ের স্বপ্নটাও পূরণ করছি আর সাথে বাবারও স্বপ্নটা পূরণ করছি একসাথে। এতটা পড়ার চাপ সিএর, তারপরে কখন এই সব সুন্দর সুন্দর পেন্টিংগুলো করো, ড্রয়িং করো, এগুলো করার টাইম পাও কোত্থেকে? আমার ডেলি বেসিসে অফিসও থাকে, আমি সিএ ফার্মে চাকরিও করছি, ওটা আমার কোর্সের মধ্যেই আছে। আমাকে ওখানে 9 ঘন্টা কাজও করতে হয়। তারপরে কখন পড়াশোনা, কখন ছবি আঁকা? 9 ঘন্টা কাজ করে বাড়িতে এসে একটু ফ্রেশন আপ হয়ে সঙ্গে সঙ্গে ক্লাসে বসা। সন্ধেবেলা থেকে ওর ক্লাসে বসে যেরকম রাত্রির অবধি পড়াশোনা চলে, দিয়ে তারপর ওই ব্যাস 6 ঘন্টার ঘুমটা আমার দরকার হয়। 6 ঘন্টার ঘুমটার পর বাকি সব কিছু। ছবি আঁকাটা হয় আমার উইকেন্ডসের সময়, ছুটির সময়, বা কোনো সময় হচ্ছে যে খুব বেশি ফ্রাস্ট্রেটিং লাগছে, পারছি না, এটা আমার ভালোবাসা, তো আমি এটাকে আমার রিফ্রেশমেন্ট হিসাবে রাখি। ঈশিতা, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। নিজের জীবনে আরও সাকসেস পাও,